স্ক্রিন দেখা যাচ্ছে তো? না, এখন স্ক্রিনটা আসে নাই। আপনি শেয়ার করেন, আসবে হয়তো। হ্যাঁ, আসছে, স্ক্রিন আসছে, জি। ওকে। জি, জি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এইটাকে আসলে কোনো ট্রেনিং বলবো না, হ্যাঁ। ট্রেনিং সাধারণত যেটা হয় এটা ওয়ান সাইডেড হয়। তো আমাদের এখানে একটা বলা হচ্ছে বুট ক্যাম্প। বুট ক্যাম্প এটা বলার কারণ দুইটা রিজন। একটা হচ্ছে যে আমাদের বোথ এন্ডে, হ্যাঁ, মানে নলেজ শেয়ারিং হবে বোথ সাইড থেকে। আর দুই নম্বর যে রিজনটা, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র কিছু স্লাইড দেখবো, ব্যাপারটা এরকম না। আমরা কেস স্টাডি দেখবো। আমরা এই রিলেটেড ইন্টারভিউ বেসড কি কোশ্চেন হতে পারে সেটা দেখবো। এছাড়া উম, এই রিলেটেড যদি আমি ইন ফিউচারে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট বা এই ধরনের কোনো এক্সামে দিতে চাই, সেক্ষেত্রে কি ধরনের এমসিকিউ ফেস করা লাগতে পারে সেটা দেখা লাগবে। এবং আমরা চেষ্টা করব, এর আগেও আমি যখন ফিডিকে ট্রেনিং করাইছি, আমরা দেখা গেছে আমি লাইভ কিছু এক্সাম্পল দিই। লাইভ এক্সাম্পল মানে হচ্ছে বাংলাদেশে রানিং প্রজেক্টের, হ্যাঁ, যে এই প্রজেক্টে এরকম একটা কেস হচ্ছে বা এই প্রজেক্টে এরকম হচ্ছে। তো এই জন্য সবকিছু মিলা এটা আমরা একটা বুট ক্যাম্প বলা হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা দেখব বেসিক্যালি, আমরা ফেডিক রিলেটেড জিনিসগুলো দেখবো। ইতিমধ্যে আপনারা জানেন ফেডিকের যে বইগুলো আছে। আমাদের এখানে তো বাংলাদেশের, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে তিনটা বই সবচেয়ে বেশি চলে। সেটা হচ্ছে আপনার রেড বুক, ইয়েলো বুক অ্যান্ড সিলভার বুক। তো এই বইগুলো সম্পর্কে যাদের ধারণা আছে, আলহামদুলিল্লাহ ভালো। আর ধারণা না থাকলেও কোনো সমস্যা নেই, ওগুলো নিয়ে আজকে আমার আলোচনা করা সম্ভব হচ্ছে না। ওইটা আমরা যে যখন মানে আমাদের বুক ক্যাম্প শুরু হবে বা ওয়ার্কশপ শুরু হবে, তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো যে কোন বই আসলে কিসের জন্য লাগে বা না লাগে। তখন আমরা এগুলো ধারণা দিব। আর আজকে যেহেতু একটা লিমিটেড টাইম, লিমিটেড টাইমের ভিতরে আমার একটা নির্দিষ্ট একটা পোর্শন শেষ করা লাগবে, তো এই জন্য অত ইন্টারেক্টিতে যাব না। আমরা যখন ওয়ার্কশপ শুরু হবে তখন আমরা যাব। আচ্ছা, উম, এটা আসলে করছে কাদের জন্য? একটা হচ্ছে যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে বা সরাসরি রিলেটেড প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ, সেটা প্রজেক্ট ম্যানেজার কন্ট্রাক্টর এন্ডে হতে পারে, সাব কন্ট্রাক্টর এন্ডে হতে পারে, অথবা ছোট কোনো প্রজেক্টে হতে পারে যেটা অনলি 10 মিলিয়ন ইউএসডি অথবা 325 মিলিয়ন ইউএসডি আর 4,000 মিলিয়ন ইউএসডি, হুয়েভার প্রজেক্ট ম্যানেজার। যেমন আমি যখন আমি এখন যেখানে আসি আর কি, হুনান কনস্ট্রাকশনে, এখানে যখন জয়েন করছি, জয়েন করার দেখা গেছে 1 সপ্তাহ পরে আমার পিডি আমাকে বললো যে না সিভিল, তোমার এখানে একটা ট্রেনিং করে দেবে। আমি চাই একদম বটম থেকে টপ পর্যন্ত সবাই জানুক আসলে কার কি রোল বা কে কিভাবে আমাদের কন্ট্রাক্ট ডিপার্টমেন্টকে বা কমার্শিয়াল ডিপার্টমেন্টকে সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আমার কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। কারণ হচ্ছে আপনারা যখন টপ ম্যানেজমেন্ট জানে যে এটার ইম্পর্টেন্স, তখন অনেক কাজ সহজ হয়ে যায়। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক সময় দেখা গেছে লোকাল যারা কন্ট্রাক্টর আছে, রিনাউন্ড 3-4 জন কন্ট্রাক্টর আর ছাড়া বাকি অন্যান্য যারা আছে, তারা আসলে এটার ইম্পর্টেন্স বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত না কোনো ধরনের কোনো প্রবলেম পড়ে। হুম? তো এটা আসলে সবার জন্য দরকার। কারণ যারা আজকে সাইট ইঞ্জিনিয়ার আছে, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো 10 বছর 12 বছর পরে সেও একটা প্রজেক্ট ম্যানেজার হবে, কেউ একটা ভালো পজিশনে যাবে। তো তাদেরও জানা দরকার যারা কন্ট্যাক্ট রিলেটেড, সরাসরি কন্ট্যাক্ট ম্যানেজার বা কন্ট্যাক্ট ইঞ্জিনিয়ার অথবা কিউএস ইঞ্জিনিয়ার আছে। কারণ কন্ট্যাক্ট ম্যানেজার হওয়ার যদি আমি পিছনের হিস্ট্রিটা দেখি বা হিস্ট্রিক্যাল ডাটা দেখি, দেখা যাবে মোর দেন 80 to 90% কামস ফ্রম কিউএস ইঞ্জিনিয়ার। তো তাদেরও দরকার। কনসালটেন্ট পার্টে যারা আছে, কারণ হচ্ছে অনেক সময় যেটা হয় কনসালটেন্টের এন্ডে ডেডিকেটেড কন্ট্যাক্ট ম্যানেজার থাকে না। যেমন আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো এরকম। কন্ট্রাক্টর এন্ডে সরাসরি বা কন্ট্রাক্টর মানে কনসালটেন্ট এন্ডে আর কি, বা যেটা বলি আমরা দা ইঞ্জিনিয়ার, সেই এন্ডে অনেক সময় থাকে না। তো এই ক্ষেত্রে কি হয়, আহ, সবারই যদি কম বেশি কিছু জানা থাকে, সে একটা কন্ট্রিবিউট করতে পারে। আর কস্ট ইঞ্জিনিয়ার, যে এই ধারণাটা আমাদের দেশে একটু উম, অত প্রচলিত না। কস্ট কন্ট্রোল ইঞ্জিনিয়ার যেটা বলা হয়, প্রজেক্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট, তাদের ওই জিনিসটা জানা দরকার। তো যারা এই রিলেটেড ওয়ার্কে আছেন, তাদের জন্য এই কোর্সটা খুব বেশি এফেক্টিভ। আর যারা ফ্রেশার্স আছেন, উম, তারা ইন ফিউচারের জন্য করতে পারে।
যে ইন ফিউচার এটা একটা বড় স্কোপ হবে, এই জন্য আমি করতে পারি। অথবা আরেকটা কারণে যা ফ্রেশার্স তারা করতে পারে সেটা হচ্ছে যে যখন 10টা সিভি এক জায়গায় জমা পড়বে, তখন সবার কোয়ালিফিকেশন যখন সেম টু সেম হবে, তখন একটা বা দুইটা দেখা গেছে আমার যদি স্কিল অন্যদের চেয়ে বেশি থাকে, তাহলে আমার শর্ট লিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই হিসাবে আমার মনে হয় তারাও করতে পারে। আচ্ছা, টোটাল অ্যারাউন্ড আমাদের 8টা মতো সেশন লাগবে। 8 দিন লাগবে, 12টা সেশন। না 8 দিন বলতে পারেন যে কেন 12টা সেশন, কোনো কোনো দিন হয়তো আমরা 2টা সেশন করবো, একটা সেশনে আমরা শুধু স্টাডি করে যাবো, আর পরের সেশনে আমরা আবার দেখা গেছে এটা কিছু হ্যান্ডস অন করবো। আহ, কারণ আমি আসলে গতানুগতিক ভাবে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লজ সবগুলা একই ইম্পর্টেন্স দেখানোর পক্ষপাতী না। যেগুলো বেশি লাগে আমাদের, হ্যাঁ, যেমন আমাদের সাব ক্লাস 8 সবসময় লাগবে, সাব ক্লাস 18 আর 19 এগুলো লাগবে, সাব ক্লাস 20 এই রিলেটেড যতগুলো আছে সবগুলো লাগবে। তো সেক্ষেত্রে দেখা গেছে এই জন্য কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দিন দেখা গেছে যে ওই সেশন করানোর পরে আবার একটু রিপিটেশন বা প্রয়োজন হবে। আচ্ছা, আর এখানে সাপ্লাস 1 থেকে 20 পর্যন্ত লেখা আছে, এর একটা কারণ হচ্ছে যে আমরা দের 99 ভার্সন, আমি যখন প্রথম শিখে আমারও খুব ইয়ে ছিল যে হ্যাঁ 2007 শিখতে হবে, হ্যাঁ আপডেট শিখতে হবে। বাট আমি যখন নিজে ফিল্ডে গেলাম তখন দেখলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা সিনিয়র কোটাক ইঞ্জিনিয়ার আছে বা আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টে 99 এডিশনে, এবং সাধারণত এক্সিম ব্যাংকের ফান্ডেড যেসব প্রজেক্ট আছে, বাংলাদেশের চাইনিজ ফান্ডেড প্রজেক্ট আছে, তারা 99 ভার্সনটা ইউজ করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে আসলে এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল, এটা জানতেই হবে, মাস্ট বি জানতে হবে। এরপর আবার 2017 অথবা অন্য আদার্স সম্পর্কে জানার কোনো সমস্যা নেই, ওটা অনেক ইজি হয়ে যাবে। দেখা গেছে এটার সাথে জাস্ট 10% এফোর্ট বা 10% 5% এফোর্ট বেশি দিলে আপনি ওটা তো এক্সপার্ট হয়ে যাবেন। আচ্ছা, এর বাইরে আমরা একটা সেশন হয়তো এক্সট্রা করা লাগবে, এর বাইরেও আরেকটা লাগবে, সেটা হচ্ছে কস্ট অ্যানালিসির জন্য কস্ট অ্যানালাইসিস মেথোডোলজি এবং ডিল অ্যানালাইসিস মেথোডোলজি। আমাদের যে এসসিএল সোসাইটি অফ কনস্ট্রাকশন ল, তাদের যে মেথোডোলজি আছে, আমরা ওটা কিভাবে করব, টাইম ইফেক্ট অ্যানালাইসিস করবো, আর যদি এটা পার্সপেক্টিভ হয়ে থাকে বা রেট্রোস্পেক্টিভ হয়ে থাকে, রেট্রোস্পেক্টিভ জন্য আমি কোনটা করব, পার্সপেক্টিভ জন্য আমি কোনটা করব, এটা একটা এসসিএল এর একটা গাইডলাইন আছে। এবং এসএল গাইডলাইনের সাথেও আরেকটা আমরা যেটা ফলো করি, এএসি, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কস্ট ইঞ্জিনিয়ার্স, তাদের একটা টেবিল আছে, তাদের কিছু গাইডলাইন্স আছে। বেসিক্যালি আমরা এই দুইটা গাইডলাইন দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আমাদের এই ক্লেম গুলা বা আমাদের অ্যানালাইসিস গুলা সাধারণত করা হয়ে থাকে। ওকে, একটা হচ্ছে কি বললাম এসএল, একটা হচ্ছে এএসিই। তো এইগুলো ব্যাপারে আমরা একটু জানবো যে কোত্থেকে আমি এই ডাটাগুলো নেবো, কোত্থেকে আমি এই ডাটাগুলা পেতে পারি। তার কারণে অনেক সময় আমাদের রেফারেন্সের প্রয়োজন হবে। হ্যাঁ, আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেখাইতে পারবো কিনা আসলে। আসসালামাইকুম হাসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন না ভাই। সাউন্ডটা একটু একটু কম আসতেছে মনে হচ্ছে, সাউন্ডটা একটু চেক করবেন প্লিজ। সাউন্ড আসলে আমি হেডফোন এখন ইউজ ক্লিয়ার। করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু কাছে নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, আমি ওকে ওকে। চেষ্টা করবো এখন থেকে এখানে রাখতে পজিশন। এটা হচ্ছে ফাইল ওপেন করতে পারি কিনা। এখানে যেমন একটা অ্যাসেসমেন্ট আছে, হ্যাঁ, এখন সেক্ষেত্রে তো যদি স্যামসাং এর মতো জায়ান্ট হয় কেউ, আহ, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা গেছে তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে হলে ওই ধরনের আপনার এভিডেন্স থাকতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন আমি এসসিএল এর ডিলে অ্যান্ড ডিসট্রিবিউশন প্রোটোকল সেকেন্ড এডিশন 2017 থেকে বেশ কিছু আমি দিচ্ছি, ওখানে কোর প্রিন্সিপাল ফ্লোটিং এর ক্ষেত্রে কি বলছে। তারপরে সাবক্লজ A2.4.2 তে কি বলা আছে, এবং এখানে একটা কেস স্টাডি বলা আছে চ্যাপ্টার 4 পেজ 35। তো এই ধরনের আপনার রেফারেন্স ইউজ করতে হবে। হ্যাঁ, তো আগে তো আমার জানতে হবে যে এই রেফারেন্স আমি কোথায় পাই না পাই। হ্যাঁ, তো এই জন্য সবকিছু মিলায় আমাদের এইটা হবে অনেক বেশি কি বলবো, হ্যান্ডস অন বেসিস। হ্যাঁ, এমন না যে আমি কিছু পিডিএফ দিয়ে দিলাম। যেমন আজকে খেয়াল করবেন, আজকে যে স্লাইড গুলো করাবো স্লাইডের বাইরে প্রচুর পরিমাণ কথা বলবো। তো এখানে আপনাদের চেষ্টা করতে হবে নোট নেওয়ার জন্য। হ্যাঁ? আচ্ছা, এই ক্ষেত্রে কেউ আমাকে আমি একটু আমার ব্যাক করি। হ্যাঁ, আমাকে কেউ কেউ কি একটু বলবেন যে এখন বাসায় পিসির সামনে বা ল্যাপটপের সামনে এমন কে কে আছেন যে আহ, আমি কথা বলার সময় একটু নোট নিতে পারবেন কাগজে কলমে? একটু যদি আনমিউট করে বলেন। এমন কেউ কি আছেন?
এনিওয়ান? হ্যাঁ জি ভাই, আমি বাসায় আছি, নোট নিতে পারবো, সমস্যা নাই। জি। একজন আর? ভাই নিতে পারবো, সমস্যা নাই। সঞ্জয় বলছিলাম, ভাই নিতে পারবো আমি। আরেকজনকে প্রথমে কে রেসপন্স করলেন? ইস্কান্দার মির্জা। ওকে, দুজন সাফিসিয়েন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে মজার জিনিস হচ্ছে আপনারা বলতে পারেন যে হাসবে আমরা আজকে কোন ক্লসটা দেখবো বা কিভাবে দেখবো। সেক্ষেত্রে আমরা যেটাকে সবচেয়ে সহজ মনে করি, হ্যাঁ, সবচেয়ে সহজ মনে করি ওরকম একটা ক্লজ দিয়ে আমরা শুরু করব। আমরা আসলে বোঝার চেষ্টা করব আমাদের নলেজের ডেপথ ঠিক কতটুকু, বা হ্যাঁ, বা আমরা ঠিক কোন পজিশনটাতে আছি। কারণ আমি কি জানি না, এটা জানাটাও একটা বিশাল অ্যাচিভমেন্ট আমার মতে, হ্যাঁ। আমি এটা জানি না, আমি কি জানি না এটা জানাটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা আপনার কি বলে এটাকে, আমরা সাবক্লজ 6 যেটা, হ্যাঁ, স্টাফ অ্যান্ড লেবার, আমরা স্টাফ অ্যান্ড লেবার দিয়ে শুরু করবো। আচ্ছা, আমি ইতিমধ্যে গ্রুপে কিন্তু ফিডিকের 99 ভার্সন, আজকের প্রেজেন্টেশন মোটামুটি সবই শেয়ার করছে। আপনারা তো আশা করি দেখছেন আর কি। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি সাবক্লজে এখানে কি বলতেছে আর কি। এখানে ওয়ার্কিং আওয়ার, হেলথ সেফটি, কন্ট্রাক্টর পার্সোনাল কোয়ালিফিকেশন, এখানে মোটা দাগে এই 4-5টা জিনিস ওখানে বলা হয়েছে। আচ্ছা, ওয়ার্কিং আওয়ারের ব্যাপারটা একটু পরে আসবো। কেউ কি ওই বই একটু আহ, একটু সময় নিচ্ছে। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে তো, তাই না ভাই? হ্যাঁ, হইও। হ্যাঁ, ভর্তি হয়েছে। তাই শুনছিলাম যে তাই নাকি। হুম। একটু সাউন্ডটা আনমিউট তো করেন বলতেছে কাইন্ডলি। এরকম। ওপেন হয়ে গেছে। সীমান্ত, ওই যে জব প্লেসমেন্টের ফোন থাকে, বেসরকারি ব্যাংকগুলো সীমান্ত নিয়ে নেয়। 37 একটু যদি আনমিউট করেন, সরি মিউট করেন আর কি। আচ্ছা, এখন সঞ্জয় ভাইয়া একটু আমাকে কোঅপারেট করেন, এখানে আসলে কি বলতেছে। একজন একটু রিডিং পড়ে একটু বলবেন, রিডিং পড়বেন কিন্তু ইংলিশে, কিন্তু বলবেন বাংলায়। এনিওয়ান? আচ্ছা, আমি একটু, এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ স্টেটেড ইন না না দ্য না, আমি আমি সেটা সেটা স্পেসিফিক। বলি নাই, সেটা বলি নাই, আমি বলছি বাংলায় বলতে। ও আচ্ছা। দা আচ্ছা, সবাই সবাই একটু যদি পড়েন আর কি। এখানে আসলে কি লেখা আছে একটু একটু পড়েন, আপনি একটু পড়েন যে এক্সপেক্ট as otherwise stated in the specification, the contractor shall make arrangement of the engagement of all staff and labor, local and otherwise, and other their payment, housing, fitting and transportation. তো এখানে বেসিক্যালি হচ্ছে তিনটা জিনিস এখানে বলতেছে, সেটা কি কি? সেটা হচ্ছে এই যে আপনি স্টাফ, আচ্ছা, শুরুতে একটা বলি এক্সেপ্ট অ্যান্ড আদারওয়াইজ, এটাতে আসলে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে যে এই পুরা রেসপন্সিবিলিটিটা এখানে স্টাফ অ্যান্ড লেবার, এই প্রজেক্টের উপযোগী স্কিল লেবার এবং আমার যে সাফিসিয়েন্ট লেবার, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট লেবার, এইটা দেওয়া রেসপন্সিবিলিটি টোটালি টু দ্য কন্ট্রাক্টর। বুঝতে পারছি কথা? তাই কি লাইনে আছেন? হ্যালো? হ্যালো? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে, জি। আচ্ছা, ইস্কান্দার, ইস্কান্দার ভাই একটু যদি কোঅপারেট করেন আর কি, হ্যাঁ। জি জি এখানে বেসিক্যালি আমরা দেখেন, আমি একবার ওই যে আপনি চিনেন, চিনবেন অবশ্যই, ডক্টর শামসুল হক স্যার, হ্যাঁ, বুয়েটের, জি জি জি। ওনার সাথে একটা বুয়েটের। কাজ করছিলাম। তো উনি খুব সুন্দর একটা কথা বলছেন একদিন। সেটা হচ্ছে যে হোয়াট ইজ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট।
তো এই জি ফেডিকের ল নিয়ে কথা হচ্ছিল আর কি। তো উনি এক্সাম্পল দিচ্ছে এভাবে যে ইন বিটুইন লাইন কি যেটা লেখা নাই সেটা পড়তে পারে, সে হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। বুঝতে পারছি কথা? আচ্ছা জি জি যেটা লেখা নাই কিন্তু উনি উনি পড়তে পারেন, উনি হচ্ছে এক্সপার্ট। এক্সপার্ট অ্যাজ আদারওয়াইজ বিষয়টা। না না, মানে আমি এই কারণে মিন করছি যে এখানে হ্যাঁ সোজা বাংলা ইংলিশে কি লেখা আছে, যে ইংরেজি ভাষাভাষী জি জি সে তো সহজে বুঝতে পারার কথা। তাতে জি আলাদা মানে আলাদা করে কন্ট্যাক্ট ম্যানেজার প্রয়োজন ছিল না। জি জি কন্ট্যাক্ট ম্যানেজার তাহলে কাজটা কি? যেটা লেখা নাই সেটা পড়তে পারবে সে। মানে অন্তর্নিহিত মিনিংটাকে বের করা, খুঁজে ইয়েস, বের করা। আমরা বলি না ইংলিশে ইন বিটুইন লাইন যে জি পড়তে পারবে। জি জি তো জি এখানে রাইট। কি বলা হইতেছে, খুব সহজে আমরা মনে হচ্ছে আচ্ছা এখানে তো যে পেমেন্ট দেওয়ার কথা হাউজিং ফিডিং এন্ড ট্রান্সপোর্টেশন না, এখানে প্রথমেই যেটা জি বলে নিতেছে এক্সেপ্ট এন্ড আদারওয়াইজ স্টেটেড ইন দ্য স্পেসিফিকেশন দ্য কন্ট্রাক্টর শ্যাল মেক অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে, এটা সম্পূর্ণভাবে কন্ট্রাক্টরের উপর রেসপন্সিবিলিটি চলে গেল। যে এখন জি কন্ট্রাক্টর কখনো বলতে পারবে না যে আমি এইখানে একটা সাপোজ কথার কথা আর কি বার্জের অপারেটর পাচ্ছি না, তাহলে এক কাজ করো, ইঞ্জিনিয়ারে বলো তুমি আমাকে বার্জের অপারেটর দাও, বা তুমি আমাকে এমপ্লয়ারে বলো যে তুমি আমাকে বার্জের অপারেটর দাও। এটাকে কখনো সে বলতে পারবে না। এই জি 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 অ্যারেঞ্জমেন্ট করতে হবে তার। এবং তাকেই করতে হবে। জি এটা শুধুমাত্র তাকেই করতে হবে, শুধু এটা না, এবং সে যে লোকগুলো নিবে তাকে স্টাফের পেমেন্ট, হাউজিং ফিডিং ট্রান্সপোর্টেশন সবই তার পেমেন্ট দিতে হবে। সবকিছু পেমেন্ট কে দিবে? কন্ট্রাক্টর দিবে। শেষ 6.1। জি 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 তাহলে 6.1 অন্তর্নিহিত ব্যাপারটা কি? অন্তর্নিহিত ব্যাপারটা হচ্ছে যে এইখানে কমপ্লিটলি রেসপন্সিবল হচ্ছে কন্ট্রাক্টরের। নাম্বার 2 তে জি আসি, রেটস অফ ওয়েজেস এন্ড কন্ডিশন অফ দ্য লেবার। এটা তো আমরা হেডিং পড়ে মোটামুটি বুঝতে পারছি ক্লিয়ার। জি 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 যে এখানে কি বলতেছে। আমি বুঝতে পারছি কথা? তো কন্ট্রাক্টর পে সেই করবে ক্ষেত্রে রেট অ্যান্ড ওয়েজেস। হ্যাঁ হুম হুম, বলেন বলেন বলেন। অ্যান্ড অবজার্ভ quantities of labor which are not lower than this established for the চোখে কোন দিক চশমালা আচ্ছা হ্যাঁ, এখন trade industry where the work is carried out if এখানে কি লিখেছে? no লোয়ার এজেস অর জি জি গিভ লোয়ার কন্ডিশন অফ দ্য জেনারেলি অ্যাপ্লিকেবল। বুঝতে পারছি? জি জি তবে সেই ক্ষেত্রে সঞ্জয় ভাই নোট কি নিচ্ছেন? এনিওয়ান? যে আমি নিচ্ছি, নোট নিচ্ছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখে রাখবো, আমরা এখানে একটা নোট দিব। সেটা হচ্ছে এই যে লোয়ারের ক্ষেত্রে ইমপ্লিমেন্টিং লেবার স্ট্যান্ডার্ড ইন কনস্ট্রাকশন, ইমপ্লিমেন্টিং লেবার স্ট্যান্ডার্ড ইন কনস্ট্রাকশন এ সোর্স বুক। এইখানে এই ব্যাপারে আরো কিছু ডিটেল বলা আছে। এইখানে এই ব্যাপারে আরো কিছু জিনিস ডিটেল বলা আছে। শুধু আপাতত এতটুকুই থাকলো আমার। বুঝতে পারছি কথা? জি জি আচ্ছা, সেই ক্ষেত্রে যদি এইটা মিনিমাম যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আছে তার চেয়ে যদি মিনিমাম হয়, তাহলে সেই ক্ষেত্রে এমপ্লয়ার তাকে বলতে পারে ইট ইজ আনসেফ, এবং তুমি তাহলে কাজ বন্ধ করে দাও। বুঝতে পারছি কথা? জি জি 6.2 শেষ, এবার আসি 6.3 তে। 6.3 কি বলতেছে? 6.3 হচ্ছে পার্সন ইন দ্য সার্ভিস অফ দ্য এমপ্লয়ার। এইটা আমি যদি সহজ ইংরেজিতে বলি, ফরবিডস দ্য কন্ট্রাক্টর ফ্রম অ্যাটেম্পটিং টু রিক্রুট ফ্রম দ্য এমপ্লয়ার্স পার্সোনাল। কি বললাম? ফরবিডস দ্য কন্ট্রাক্টর ফ্রম অ্যাটেম্পটিং টু রিক্রুট ফ্রম দ্য এমপ্লয়ার্স, মানে আপনি চাইলে এমপ্লয়ারের থেকে লোক নিয়ে নিতে পারবেন না, আপনি জি চাইলে জি ইঞ্জিনিয়ার থেকে আপনি লোক নিয়ে নিতে পারবেন না। ব্যাপারটা জি ক্লিয়ার? জি কারো কোনো কোশ্চেন মানে এইটা পড়া? আর যদি সেই ক্ষেত্রে আমাদের এটা বলা হচ্ছে কো রিলেটেড, এটাকে বলা হয় কো রিলেটেড রিলেশনশিপ। এই ক্ষেত্রে দুইটা ক্লজ আমি নিব, সেটা হচ্ছে 1.1.2.6 এবং 3.2। 1.1.2.6 অ্যান্ড 3.2। ওকে? জি জি কারণ 3.2 তে বলা আছে এই আমার ইঞ্জিনিয়ার কারা। জি বুঝতে পারছি? তাহলে এই সংজ্ঞা থেকে আমি নিতে পারবো না, এবং আমার যদি নিতে হয় তাহলে অ্যাজ পার 3.1 অনুযায়ী আমাকে ওই ইঞ্জিনিয়ার্স ডিউটিকে বলতে হবে যে দেখো আমি এইভাবে নিতে চাচ্ছি, তোমার এক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট লাগবে।
জি 3.1 অনুযায়ী। ইয়েস। জি ওকে, জি তারপরে কি আছে 6.4 লেবার ল। লেবার ল তো আমরা মোটামুটি সবাই বুঝি, তাই না? লেবার জি ল আমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে। তবে সেই ক্ষেত্রে এই লেবার ল বলতে আসলে কোন লেবার ল মিন করতেছে, এটার ইন্টারনাল আর সোর্সটা কি, এখানে কি বলা হচ্ছে? সেটা হচ্ছে লেবার ল বলতে এই ফেডিকে 4.8 ফেডিকে 4.8 কি বলা আছে, সেফটি প্রসিডিউর বলা আছে। ওই সেফটি প্রসিডিউর ফুলফিল হয় এমন লেবার ল। আচ্ছা, মানে এটা আমাদের ন্যাশনাল লেভেল ল না। না, এখানে ন্যাশনাল লেবার ল, কারণ হচ্ছে জি অ্যাজ পার পিপিএ, জি অ্যাজ পার পিপিএ আমাদের যে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, সেইখানে ক্লজ নাম্বারটা হচ্ছে শুরুতে আছে, ওইখানে বলা আছে যে ফরেন ফান্ডেড প্রজেক্টের ক্ষেত্রে এক্সাম্পট করা আছে, সেটা হচ্ছে আমার লোকাল ল ইম্পোজ করা যাবে না। কিন্তু ফেডিক কিন্তু আবার লোকাল লকে ইয়ে করছে, গভর্নিং ল হিসেবে দেখাচ্ছে। জি বুঝতে পারছি কথা? তো সেই জি ক্ষেত্রে কি হচ্ছে, আমার আফ্রিকাতে যখন একটা কন্ট্রাক্টর যে কাজ করবে তাকে অবশ্যই আফ্রিকার ল মেনটেন করতে হবে। জি ওকে, সেই ক্ষেত্রে জি আমি কিসের হেল্প নিব, সেটা হচ্ছে 1.13 এর হেল্প নিব। 1.13 কি আছে দেখি তো এটা। 1.13 কমপ্লায়েন্স উইথ ল, পাইছি? জি 1.3, হ্যাঁ কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স উইথ ল। কমপ্লায়েন্স উইথ ল, হ্যাঁ ওকে, জি let's otherwise to have a protective condition law. ওকে, তারপর আমরা চলে যাচ্ছি আবার আগের জায়গায়। চলে গেলাম 6.4-এ। আমার এই লেবার ল ছিল, লেবার ল বলতে আমি তাহলে বলতেছি যে ওইখানে আমি যে মানবো তাহলে 1.13 অনুযায়ী আমার এটা হইতে হবে। এবং এই ক্ষেত্রে জি লেবার লর আরো ডিটেল কোথায় বলা আছে, 6.7-এ বলা আছে, যেটা একটু আমরা পরে ইনশাল্লাহ আবার দেখবো। ওকে, জি জি 6.7। আচ্ছা, তারপর আমি কিসে আসবো, ওয়ার্কিং আওয়ারে আসবো, যেটা শুরুতে আপনাদেরকে দেখাইছিলাম, ওয়ার্কিং আওয়ার। পাইছি? জি ওয়ার্কিং আওয়ার, এইখানে দুইটা পয়েন্টের কথা বলা হইতেছে। কয়টা পয়েন্টের কথা বলা হইতেছে? মেনলি হচ্ছে দুইটা দুইটা। পয়েন্টের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে নো ওয়ার্ক শ্যাল বি কন্ডাক্টেড অন রিকগনাইজড ডে অফ রেস্ট। তার মানে হচ্ছে কি আমাদেরকে আমাদের দেশে গভর্নমেন্ট হলিডে যেটা ডিক্লেয়ার করা আছে, জি বুঝতে পারছি, আমাদের জি দেশে গভর্নমেন্ট হলিডে যেটা ডিক্লেয়ার করা আছে সেই দিনে সে কোনো কাজ হবে না। জি ওকে, আচ্ছা, আরেকটা জিনিস কি বলা হইতেছে, আউটসাইড দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার তার একটা ছুটি থাকবে। ওকে, দুটো জিনিস জি এখানে। তো সেই ক্ষেত্রে আমি আগে একটু ক্লজটা পড়ে নিই। ক্লজে কি বলতেছে যে যদি এই ওয়ার্কিং আওয়ারের বাইরে কাজ করতে হয়, আদারওয়াইজ স্টেটেড ইন দ্য কন্ট্রাক্ট দ্য ইঞ্জিনিয়ারের কনসার্ন নিতে হবে, এবং দ্য ওয়ার্ক ইজ আনঅ্যাভয়েডেবল অর নেসেসারি প্রোটেকশন অফ লাইফ প্রপার্টি, তাহলে সেক্ষেত্রে আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে এই সি মানে বোঝাচ্ছে যেটা আপনি ঈদের সময় পুরো প্রজেক্টে ছুটি ডিক্লেয়ার করছেন, কিন্তু এটা জি কি পসিবল যে আমার ওই প্রজেক্টে যারা সিকিউরিটি গার্ড আছে জি তাদেরকে ছুটি তাদেরকে দেওয়া, ছুটি দেওয়া? না, নট ক্লিয়ার পসিবল। ব্যাপারটা? জি 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 আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে একটা যেটা সমস্যা আছে, সেটা হচ্ছে আচ্ছা, যে কেউ একজন এখন তো ইস্কন্দর মির্জা ভাই আমাদেরকে কোঅপারেট করছে, এছাড়া জি এখন যে যে লাইনে আছেন, কিভাবে বলি, আশা করি আপনাদের রেড বুক, সিলভার বুক এবং ইয়েলো বুক সম্পর্কে ধারণা আছে। আমি আমি ধরে নিচ্ছি আপনাদের ধারণা আছে। সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে এই 6.5-এ, রেড বুক এবং ইয়েলো বুকে, রেড বুক আর ইয়েলো বুকে এই ওয়ার্কিং আওয়ারের যে টাইমটা,
এটা সাধারণত ডিফাইন করা থাকে, ওকে, পিসিসি তে ডিফাইন করা থাকে, পার্টিকুলার কন্ডিশনে ডিফাইন করা থাকে, কিন্তু সিলভার বুকে এটা ডিফাইন করা থাকে না। বুঝতে পারছি কথা? জি সঞ্জয় ভাই কি লাইনে আছেন? জি ভাই আসি। কি বলছে, সিলভার বুকে সাধারণত এটা ডিফাইন করা থাকে না। এখন যদি ডিফাইন করা না থাকে, যদি ডিফাইন করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুই, মনে করেন এটা ধরা খাবে কখন, ধরা খাবে যখন আমি অ্যাজ পার সাব ক্লজ 8 অনুযায়ী আমি যখন ইনিশিয়াল বেসলাইন প্ল্যান জমা দিব, তখন তো ওইখানে ওয়ার্কিং আওয়ারের হিসাবটা চলে আসতেছে। জি সেই ক্ষেত্রে এমপ্লয়ার এটা চেক দিবে যে এইটা আসলে কি বলে অ্যাজ পার গাইডলাইন বা অ্যাজ পার রুলস হচ্ছে কিনা। এখানে যে যে ধর্মের যে যে বিশ্বাসী হন না কেন, ইট ইজ ডিফারেন্ট কেস। বাট আমরা এখানে দুইটা স্টাডি দেখব। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা এখানে দুইটা রেফারেন্স ইউজ করতে পারি, একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের, আর একটা হচ্ছে ইসরায়েলের। যেমন ইসরায়েলের একটা অ্যামেন্ডমেন্ট আছে, অ্যামেন্ডমেন্ট নাম্বার 16, ল নাম্বার 5778 2017 একটা ইয়ে আছে, যে ওরা বলতেছে যারা জিউস তারা শনিবারে ছুটি পাবে। বুঝেন কথা? যারা হুম জিউস ছাড়া অন্য ধর্মাবলম্বী তারা ফ্রাইডে অথবা সানডেতে সে ছুটি নিতে পারবে। তবে সেই ক্ষেত্রে বলা আছে যে এটা কনজিকিউটিভ 36 আওয়ার হইতে হবে। কি বলছে? কনজিকিউটিভ থার্টি থার্টি সিক্স সিক্স আওয়ার আওয়ার হইতে হবে। তার মানে কি, 1.5 দিন হইতে হবে। হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা, আপনি বলতে পারেন ভাই এত দেশ থাকতে আমি ইসরায়েলে কেন গেছি? কারণ ইসরায়েলের এই লটা আমরা নিই এই কারণে, কারণ এই লটা অনেক বেশি ফ্লেক্সিবল। আচ্ছা কারণ এখানে তো সে ভিন্ন ধর্মাবলম্বীর জন্য সে অন্যভাবে দিচ্ছে, যে তুমি শনিবারও নিতে পারো, সানডেতেও নিতে পারো, ফ্রাইডেতেও নিতে পারো। আর জিউসদের জন্য স্যাটারডেতে এটা মাস্ট বি আছে, ওকে। আর জি সেক্ষেত্রে সে কি বলছে, কনজিকিউটিভ 36 আওয়ার হইতে হবে। তবে সেক্ষেত্রে আমি যদি ওয়ার্কিং আওয়ারের হিসাবটা দেখি, ওয়ার্কিং আওয়ার হিসাবটা দেখি, তাহলে অবশ্যই অবশ্যই এই রিলেটেড কাজের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বেস্ট, বিকজ তাদের এই ক্ষেত্রে 6টা গাইডলাইন দেওয়া আছে। কয়টা গাইডলাইন দেওয়া আছে? 6টা গাইডলাইন দেওয়া আছে। সেটা হচ্ছে যে, একটা হচ্ছে যে ম্যাক্সিমাম 48 আওয়ার্স হইতে হবে। তারপর হচ্ছে মিনিমাম তাকে দিনে 24 ঘন্টা যদি ক্যালকুলেট করি, তাহলে দিনে মিনিমাম 11 ঘন্টা রেস্ট দিতে হবে। ওভার টাইম করুক যাই করুক, করুক না কেন, সে ব্যাক টু ব্যাক 6 আওয়ারে বেশি হইতে পারবে না। হুম। তারপর পেইড লিভ হইতে হবে বছরে 4 উইকস। তারপর এক্সট্রা প্রোটেকশন দিতে হবে যদি নাইট টাইম এসে কাজ করে। এই ধরনের টোটাল 6টা, 5টা বলছে তো, সর্বমোট আছে মনে হয় 6টা। 6টা এই ধরনের ইউরোপীয় ইউনিয়নের গাইডলাইন আছে, জি ওকে। তো সেই ক্ষেত্রে আমরা যে শান্ত দুইটা রেফারেন্স আমরা ইউজ করি, বিকজ আপনি বলতে পারেন যে ভাই আমরা কেন এখানে রেফারেন্স ইউজ করছি, এই কারণে রেফারেন্স ইউজ করছি কারণ এইখানে এত ডিটেল বলা নাই। এইখানে শুধু কি বলা আছে, যে এইখানে নো, সাপ্তাহিক যেসব লোকালি যেসব রিকগনাইজ বন্ধ আছে সেদিন বন্ধ দিতে হবে। এর বাইরে যদি আমি কাজ করতে হয় তাহলে আমার কনসেন্ট নিতে হবে। তবে সেই ক্ষেত্রে একটা এডিশনাল আমাদের দেশের জন্য এটার সাথে অ্যাড করতে হবে পারেন। সেটা হচ্ছে যে যদি শহর এরিয়াতে ফ্লাইওভার, মেট্রো রেল বা এই ধরনের কাজ হয়, বা গার্ডার ইরেকশন, এই ধরনের যদি কাজ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটার জন্য ছাড় আছে। কারণ ডে টাইমে এটা পসিবল না এই ধরনের গার্ডার রিয়েকশন করা। ওয়ার্কিং ডেতে এটা পসিবল না গার্ডার রিয়েকশন করা। তো আমরা কি করলাম, সাপোজ আমরা চিন্তা করলাম যে ঈদের সময় আমরা 4 দিন বা 5 দিনের গ্যাপ পাবো, এই 4-5 দিন আমরা গার্ডার রিয়েকশন করব, এই 4-5 দিন আমি কোনো কি বলে হেভি লিফটিং করব। বুঝতে পারছি কথা? জি জি তো ল শুধু পড়লে হবে না, বলে যে থিঙ্ক গ্লোবাল অ্যাক্ট লোকাল। কারণ এই ল এর আমার দেশের উপযোগিতাটা দেখতে হবে, যে আমার দেশে আসলে এটার কি পরিমাণ ইমপ্লিমেন্টেশন আছে। তারপর চলে আসি 6.6-এ, ফ্যাসিলিটিস অফ এ স্টাফ অ্যান্ড লেবার। আচ্ছা, এইটাকে বলতে পারেন ইটস এ মিরর অফ 6.1। ইটস এ মিরর অফ 6.1, কারণ 6.1-এ আমার পেমেন্ট, হাউজিং, ফিডিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন এগুলো চলে আসছে। তো জি তারপরও এইখানে 6.6-এ
আরেকটু ডিটেল বলার জন্য চেষ্টা করা হয়েছে। 6.6 আরেকটু ডিটেল বলা, কিভাবে বুঝে এটা ডিটেল, এই কারণে তার কারণ হচ্ছে তাদের মনে হয়েছে যে না, সামহাও এটা এটা কোনোভাবে মিস হয়ে যেতে পারে। হ্যাঁ। আর উম, এখানে, ও সরি, একটা জিনিস, এই যে এইখানে শুধু লাস্টের লাইনটা, এই যে এই শুধু এতটুকু একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে যদি কিনা ওই যে বিল্ডিং এ আমি বিল্ডিং এর কাজ চলতেছে, সেইখানে যদি আমি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করি, আমার যে পার্মানেন্ট ওয়ার্ক হচ্ছে, তাহলে এখানে প্রচুর মানে প্রিকশনটা নিতে হবে। বুঝতে পারছি কথা? যদি আমার যে বিল্ডিং এ কাজ করছি সেই বিল্ডিং এই আমি যদি তাদের এইটা মানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্রিকশন নিতে হবে। ওকে। মানে উপরের এতটুকু বাদ, এটা লাগবে না, শুধু নিজের এতটুকু মনে রাখেন। তারপর আসে হেলথ অ্যান্ড সেফটি। আচ্ছা, হেলথ অ্যান্ড সেফটির ইস্যুটা অনেস্টলি স্পিকিং এটা আগে না অত বেশি প্রয়োজনীয় ছিল না, বাট নাও এ ডেজ আফটার কোভিড এটা অনেক বড় একটা ইস্যু। বুঝতে পারছি কথা? কোভিড এর পরে 6.7টা একটা হটকেক আর কি। 6.7 এর ক্ষেত্রে মোটা দাগে লিখে রাখতে পারেন যে দিস ল উই ক্যান অ্যাপ্লিকেবল অন প্রিভেনশন অফ এনি কাইন্ডস অফ এপিডেমিক, এর ক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে একটা জিনিস আমার মিস হয়ে গেছে, শুরুতে বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে এই 6.6টাকে আমরা কোরিলেট করব এই 6.6 এর, আপনাদেরকে বুঝালে আশা করি। হেলথ অ্যান্ড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এইটাকে আমি কোরিলেট করব 4.8 এর সাথে। কত সাথে? 4.8 এর সাথে। 4.8 সেফটি প্রসিডিউর। ওকে। এইখানেও কন্ট্রাক্টর রেসপন্সিবিলিটি নিয়ে ডিটেল বলা আছে। তো এই জন্য আমরা 6.8 কে অতটা এখানে আর ফোকাস দিচ্ছি না। হুম। তো তো 6.8টা শুধু তাহলে আমি মাথায় রাখবো কিসের জন্য? প্রিভেনশন অফ এপিডেমিকের জন্য। এবং আরেকটা for যেটা any kind of বলা, epidemic. এনি কাইন্ড অফ এপিডেমিক। আচ্ছা, এর বাইরে আর দুইটা পয়েন্ট লিখে রাখেন, সেটা হচ্ছে Yes. অ্যাকর্ডিং টু দিস ল আমাকে একজন অ্যাক্সিডেন্ট প্রিভেনশন অফিসার দিতে হবে। কি দিতে হবে? অ্যাক্সিডেন্ট প্রিভেনশন Accident অফিসার prevention অ্যাট officer. সাইট। এবং যদি প্রয়োজনীয়তা বোধ করি, যদি আমার প্রয়োজনীয়তা মনে হয়, যদি আমি প্রয়োজনীয়তা বোধ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি ফুল অকুপাইড একটা হসপিটাল আমি চাইলে করতে পারি, আচ্ছা। বা কন্ট্রাক্টরকে ইঞ্জিনিয়ার বলতে পারে। তার কারণ কি? যদি ইঞ্জিনিয়ারে মনে হয় যে আমার এইখানে যে আছে, আমার এখানে যে কন্ট্রাক্টর আছে, ইট ইজ কমপ্লিটলি রেকলেস। জি এক্সাম্পল কি? এক্সাম্পলটা লোড নেন, সেটা হচ্ছে 2014-এ ওয়ার্ল্ড কাপ হয় ব্রাজিলে। জি 2014-এ ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে? ব্রাজিলে। জি সেখানে টোটাল ক্যাজুয়ালিটির পরিমাণ হচ্ছে 7। ক্যাজুয়ালিটির পরিমাণ কত? 7। তারপরে জি পরবর্তীতে আরো কয়েকটা ওয়ার্ল্ড কাপ পরে 2022-এ ওয়ার্ল্ড কাপ হয় কোথায়? কাতারে। কোথায়? জি কাতারে। কাতার কাতার সেখানে ক্যাজুয়ালিটির পরিমাণ, নট অনলি ক্যাজুয়ালিটি, ডাইরেক্ট ডেথ, এটার পরিমাণ হচ্ছে 1200। জি মানে ম্যাসিভ ইফেক্ট। হ্যাঁ, এটা তো আসলে কোনো সংজ্ঞায়িত করা সম্ভব না। জি 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 বিকজ মানে লাইফ ফাস্ট। সেখানে 2014 সালে ব্রাজিল তো এমন কোনো দেশ না যে সেটা কোনো উন্নত দেশ, বা ওদের হুম। ইকোনমিক্যালি ওরকম ডেভেলপ, তাও তো না। কিন্তু ওখানে তাদের রিস্ক ছিল ইচ্ছা বেশি ছিল যে, মানে। হ্যাঁ ডেফিনেটলি ওখানে রিস্ক বেশি, কারণ ওইখানে মানে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়ায়, কিছুদিন পর জি ম্যালেরিয়া, জি জিকা, কত কিছু। কিন্তু জি জি তাদের সদিচ্ছা ছিল যে না, জি। আমি এখানে লাইফ ম্যাটার্স। হুম। তো সেখানে ক্যাজুয়ালিটি পরিমাণ অনলি 7। ওয়ারে 2022, যেখানে ডে বাই ডে মেডিকেল সায়েন্স ডেভেলপ করছে,
সেখানে তো জি ক্যাজুয়ালিটি পরিমাণ 7 থেকে 0 তে চলে আসার কথা, 0 তে না, অন্তত 1 হইলেও কমার কথা, 1 না জি কমে অন্তত 7 এ থাকার কথা। সেখানে কত হচ্ছে জি 1200। 1200 মানে অনেক গুণ বেড়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা এমপ্লয়ার নিজেও রেকলেস। হুম, ওকে, তাহলে সেই জি ক্ষেত্রে আমরা কি কি মানে কি কি কাজ করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ম্যান্ডেটরি কিছু কাজ আছে। ম্যান্ডেটরি কিছু কাজ কি কি? সেটা হচ্ছে যে আমরা সেফটি পলিসি নিতে হবে, সেফটি পলিসি এন্ড প্ল্যান নিতে হবে, সেফটি ট্রেনিং করাতে হবে, এবং যে কোনো অ্যাক্সিডেন্টের পর রিভিউ করতে হবে। তিনটা কাজ কি কি? সেফটি পলিসি নিতে হবে প্রথমে প্রজেক্টের শুরুতে, প্রজেক্ট রানিং অবস্থা সেফটি ট্রেনিং করাতে হবে, এবং এনি কাইন্ডস অফ অ্যাক্সিডেন্ট হলে সেটা রেকর্ডিং করতে হবে এবং এটা রিভিউ করতে হবে যেন এটা পরবর্তীতে ফার্দার না হয়। এগুলো হচ্ছে একদম জি ফরজ। আর নফলের মধ্যে কি আছে? নফলের মধ্যে যেমন আপনারাও চাইলে আমার সাথে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে ওয়ার্কিং হাইটটা মেনটেন করতে হবে। কি করতে হবে? ওয়ার্কিং হাইট ওয়ার্কিং হাইট মেনটেন। মেনটেন করতে হবে, হেড প্রোটেকশন দেখতে হবে, লিফটিং এর ক্ষেত্রে এগুলো মেনটেন করতে হবে। কারণ বেশ কিছু ক্যাজুয়ালিটির ঘটনা আছে, সেটা হচ্ছে আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। ওকে, হুম আমাদের ওখানে মেশিনারিজ যেগুলো আছে, মেশিনারিজ অটোমেটেড মেশিনারিজ যেগুলো আছে, সেগুলোতে আমাদের প্রিকশন নিতে হবে, যেগুলো হিট জেনারেট করে। ওকে, জি নয়েজ কন্ট্রোল করতে হবে, ভাইব্রেশন কন্ট্রোল করতে হবে, এবং মধ্য কথা সেটা হচ্ছে রিপোর্টিং সিস্টেমটা ডেভেলপ করতে হবে। তো এই সব কিছু মিলায় যদি এমপ্লয়ারের মনে হয় যে এখানে একটা ফুল ফ্যাসিলিটি অথবা আহ, এই ধরনের একটা হসপিটাল বা এই ধরনের একটা এমার্জেন্সি করতে হবে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি। এবং আমি নিজে ইউরোপিয়ানদের সাথে কাজ করে দেখছি, আসলে আহ, ওরা ওরা মানুষকে মানুষ মনে করে। আমাদের চাইনিজ আর ইন্ডিয়ান আর বাংলাদেশের মতো না, ওরা খারাপ হতে পারে, কূটবুদ্ধি থাকতে পারে, বাট অন্তত মানুষকে মানুষ মনে করে, সে সাদা চামড়া হোক আর হ্যাঁ কালো চামড়া। তারপর আসেন 6.8-এ। আচ্ছা, কন্ট্রাক্টর জি সুপারিনটেন্ডেন্সি। আচ্ছা, সুপারিনটেন্ডেন্সি রে অনেকে ইংলিশটা ঠিক মতো বুঝে না, তো এই জন্য একটু সহজ করে বলি। সেটা হচ্ছে আমাদের দেশে যে ক্যাডেট কলেজগুলো আছে না, জি এগুলো কিন্তু একটা মানে একটা বোর্ডে মানে ওদের নিজস্ব একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে। জি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে মির্জাপুর ক্যাডেট সাপোজ, ওইটা হচ্ছে ওইখানকার ক্যান্টনমেন্টের আন্ডারে, বা ওইখানকার যে মানে কি বলবো আর্মির অথরিটি তাদের আন্ডারে। জি আপনি আমি চাইলে যে আপনার প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা আছে, আপনি ওখানে অ্যাপ্লিকেশন করলেন আমি প্রিন্সিপাল হব, এটা কিন্তু হবে না। হবে না। জি তো কন্ট্রাক্টরও ওই প্রজেক্টের ক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট ম্যানেজমেন্ট থাকতে হবে, তাদের একটা কি নির্দিষ্ট ম্যানেজমেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমি দুইটা ওয়ার্ড এর আগেও বলছি, এখন আবার বলতেছি, সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে তাদেরকে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, নেসেসারি এবং সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার ওখানে দিতে হবে, নতুবা সে ধরা খাবে। নতুবা সে কোথায় ধরা খাবে? সেটা হচ্ছে এর যখন 8.6, মানে মনে রাখার জন্য সহজভাবে কি ভাববো, 6.8 এর উল্টা, এইট পয়েন্ট উল্টা সিক্স রেট অফ 8.6। প্রোগ্রেস, রেট অফ প্রোগ্রেসে এ মানে কোনটা এমপ্লয়ার চাইলে তাকে ধরতে পারে। আমি কত বলছি? 8.6, একটু দেখে আসি। ওকে, এটা উপরে। contractor shall adopt the revised unless the engineer notify otherwise. The contractor shall adopt the revised method which may require increase the working hour or in the number of contractor personnel. ক্লিয়ার ব্যাপারটা এখন? জি জি তাহলে কন্ট্রাক্টর সুপারিনটেন্ডেন্ট এটা আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। যদি কোনো ধরনের কোনো শর্টফল হয়, আমার নেসেসারি ম্যান পাওয়ার ওইখানে নাই, বা এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, যেটা আমি আইডেন্টিফাই করতে পারবো 8.6 এর মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে এমপ্লয়ার চাইলে অ্যাজ পার 6.8 কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টরকে সে নোটিশ দিতে পারে যে তুমি এইটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঠিক করো।
আচ্ছা, সেই ক্ষেত্রে একটা জিনিস এখানে আছে, দাঁড়ান দাঁড়ান দেখাই, এটা আছে। এই যে সেক্ষেত্রে নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমিউনিকেশন, হ্যাঁ, সেক্ষেত্রে উম কি বলি, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট স্টাফ যারা থাকবে, যারা কাজটা উঠায় নিবে, তাদের ভিতর থেকে এরকম পার্সন থাকতে হবে যারা ওই লোকাল এমপ্লয়ার। যেমন কোনো কোনো প্রজেক্টের ক্ষেত্রে বলা থাকে যে ওইখানকার স্থানীয় রেসিডেন্সের ভিতর থেকে 30% এমপ্লয়ার ইউজ করতে হবে, 10% জি জি। ওমেন এমপ্লয়ার ইউজ করতে হবে, এই ধরনের কন্ডিশন দেওয়া থাকে। তখন সেই ক্ষেত্রে যেমন রোহিঙ্গাদের সাথে যখন আমি কাজ করছি, ওখানে আমি দেখছি যে আমি কিছু বললে ওরা আমার দিকে হা করে তাকায় থাকে, ওরা মানে আমি পর রিড বুঝতে করতে পারছি যে পারে ও না। আসলে ও কিছুই বুঝতে পারতেছে না আমি কি বলতেছি। পর হুম আমি আবার ওইখানকার লোকাল একজনকে ডাইকা, সেও সিভিল ইঞ্জিনিয়ার, তাকে আমি বললাম যে ভাই, ওরে বলো যে এটা এখান থেকে আরো 110 mm সরবে। পরে ও বয় হুম করে ও হুম, আবার তখন ওইভাবে তখন রড বুঝতে বাইন্ডিং পারছি। করে। তো এই ক্ষেত্রে এগুলো কোথায় বলা আছে? 6.8 এই জিনিস বলা আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এরপরে আমি চলে আসি 6.9-এ, চলে আসি, সময়ও কম, 10টার মধ্যে ইনশাল্লাহ শেষ করবো আমরা। 6.9-এ কন্ট্রাক্টর পার্সোনাল বলা আছে। কন্ট্রাক্টর পার্সোনালের ক্ষেত্রে এইখানে বলা আছে পার্সন। আচ্ছা, হঠাৎ করে আমার রাজশাহী ওয়াসার সাথে একটা মিটিং ছিল দুপুরবেলা, শেষ হইতে হইতে দুইটা, এটা আড়াইটা বাচ্চা, 5টা, 5:30টার দিকে আমার পিডি আমার রুমে আসছে। আমার রুমে এসে বলছে, আসিফ একটু কাইন্ডলি চেক করে দেখো যে এমপ্লয়ার কি চাইলে আমাদের কাউকে, আমাদের কোনো স্টাফকে ফায়ার করতে পারে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি পারবো না। ওর মানে ও অবাক হয়ে গেছে। ও মনে বলছে যে, ও চিন্তা করছে যে আমি বলবো যে না, পারে না বা সামথিং। হ্যাঁ পারে, অ্যাজ পার 6.9 এটা পারে। আচ্ছা, এখন এই 6.9 অনুযায়ী তাহলে কি পারে সেটা হচ্ছে, এমপ্লয়ার যদি চায়, হুম, সে যদি আনকোয়ালিফাইড, আনস্কিল, আনএক্সপিরিয়েন্স, কি কি বলছে, আনকোয়ালিফাইড, আনস্কিলড এবং ইনএক্সপিরিয়েন্স যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়ার চাইলে তাকে হায়ার করতে পারে। আর এখানে যা যা বলা আছে এগুলো তো আপনারা বাংলায় পড়ে বুঝতে পারবেন যে কি বলতেছে না বলতেছে। আর সেক্ষেত্রে হুম, সেফটি, হেলথ প্রোটেকশন, হ্যাঁ, এই ধরনের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু। এনভায়রনমেন্টাল ইস্যুটা কি সেটাও বলে দিচ্ছে, যে যদি এমন হইলো, আমার একটা প্রজেক্টের একটা ঘটনা ঘটছে। আপনারা গুইসাপ তো নিশ্চয়ই চিনেন। জি জি। তো ও ওরা হয়তো কি পিটায় পেটায়, ওই গুইসাপের মাইরা পিটায় ওরে পরে রান্না করে খাইতো। হুম তো আচ্ছা, এটা তো আসলে আমাদের দেশের জন্য বলে যে বিপন্ন নর্মাল প্রায়, ম্যাটার জি। বিপন্ন প্রজাতি না কি জানি বলে আর কি, গুইসাপ। হ্যাঁ, হুম হুম তো হুম, এইটা তো আসলে এনভায়রনমেন্টাল মানে ইয়ের সাথে যায় না। এনভায়রনমেন্টাল আমাদের যে ল আছে এটা তো ভায়োলেশন। তো সেই হুম, ক্ষেত্রেও যদি চায়, তাহলে একদম জি। পুরো টিমকে ধরে একসাথে একটা পেনাল্টি করে দিতে পারে, অথবা তাদেরকে নোটিশ দিতে পারে। ওকে। আচ্ছা। আচ্ছা, জি জি। সেই ক্ষেত্রে মোটামুটি 6.9। আচ্ছা, সে- এখন আচ্ছা, কন্ট্রাক্টর এন্ডে তাহলে তখন কি হবে যদি আপনাকে এমপ্লয় 6.9 অনুযায়ী আপনাকে, অ্যাজ পার 6.9 অনুযায়ী আপনাকে এই ধরনের একটা নোটিশ দেয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তখন আমার বস আমাকে বললো যে হাসিল তাহলে কি করা যায়। আমি বললাম যে দেখো, এইটা তোমার যার ব্যাপারে বলছে তাকে ফায়ার করা ঠিক হবে না। তো বলছে তাহলে কি করা যায়? তাহলে এই ক্ষেত্রে সলিউশন যেটা, এগুলো আসলে এক্সপিরিয়েন্স থেকে আসে, এগুলো কোনো জায়গায় জি। লেখা নাই আর কি। সেটা হচ্ছে আপনি এমপ্লয়ারকে 30 ডেজের জন্য রিভিউ টাইম চাইতে পারেন, যে না, ও একটা বেয়াদবি করে ফেলছে, ঠিক আছে, ওরে আর একটা মাস সময় দাও। তুমি দেখো যে আমরা ওকে ওয়ার্নিং লেটার দিচ্ছি বা আমরা ওকে ইয়ে করছি, দেখো ওর বিহেভিয়ার কোনো চেঞ্জ আসে কিনা। বা ও এই ধরনের কোনো কাজ করছে যেটা এগুলোর সাথে ভায়োলেশন হয়, তাহলে সেক্ষেত্রে তুমি একটু দেখো যে ওর ভিতরে কোনো পরিবর্তন আসে কিনা। একটা জিনিস হতে পারে। আমি বললাম তুমি ওকে এটা দাও। নাম্বার টু যেটা হতে পারে, আফটার 1 মান্থ ওকে যদি সবকিছু সেটেল হয়ে যায় ভালো, আর যদি সেটেল না হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? ওরে কি আবার চায়না ফেরত পাঠাই দিবা? চায়না ফেরত পাঠানোর দরকার না। তখন তুমি 1 মাস পরে যদি ওদের কোনো ধরনের কোনো চেঞ্জ না আসে, তাহলে আমরা বলবো যে আমরা তাকে, সাপোজ সে সাইড ইঞ্জিনিয়ার ছিল, আমরা তখন হুম, তাকে বলবো যে আমরা ওকে সাইট থেকে উইথড্র করে নিচ্ছি। সাইট থেকে উইথড্র করে নিচ্ছে, কোথায় দিচ্ছে? আমাদের লোকাল অ্যাকোমোডেশন যেটা আছে, আমাদের ওটার ভিতরে সুপারিনটেন্ডেন্ট মানে কোয়ার্ডিনেটর লাগে। সাপোজ আমাদের ওখানে
মানে আমাদের ইন্টারনাল কাজের জন্য আমরা তাকে ইউজ করবো, আমরা সাইট থেকে তাকে উইথড্র করলাম কিন্তু দেশে ফেরত পাঠাচ্ছি না। এই কন্ট্রাক্টর এন্ডে চলে যাবে, মানে প্রজেক্টের অ্যাক্টিভিটিজ এর ভিতরে থাকবে না না, না, হ্যাঁ। কন্ট্রাক্টর যে ইন্টারনাল ইন্টারনাল অ্যাক্টিভিটিজ আছে, হুম, ইন্টারনাল অ্যাক্টিভিটিজে ঢুকে যাবে সে। ইন্টারনাল অ্যাক্টিভিটি, ইয়েস ইয়েস। আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে কয়টা বলা আছে, কয়টা ক্লজ আছে, সাব ক্লজ এ বি একটা, সি ডি, কয়টা? চারটা। চারটা। ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি জি। আর এখানে কয়টা আছে? ছয়টা। ছয়টা। তাহলে 99-এর সাথে 2017-এর এই প্রথম আমরা একটা কোনো পার্থক্য পাইলাম। ওকে, ওখানে কয়টা বলা আছে? চারটা, এখানে বলা আছে চারটা, ছয়টা। এখানে ছয়টা। এটা এডিশনাল আছে, ইজ ফাউন্ড বেসড অন দ্য রিজনেবল এভিডেন্স হ্যাভ এঙ্গেজ ইন করাপশন। তার বিরুদ্ধে যদি কোনো করাপশনের অভিযোগ পাওয়া যায় বা এই ধরনের হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমরা চাইলে তাকে বলতে পারি এবং হ্যাজ বিন রিক্রুটেড ফ্রম দ্য এমপ্লয়েড পার্সোনাল। কি বলছে এটা? আগে বলছিলাম, মনে করে দেখেন না, একটু। এটা তো বলছিলাম 6.3-তে। সেটা হচ্ছে আমি চাইলে এমপ্লয়ার থেকে কোনো কাউকে আমি এখানে রিক্রুট করতে পারবো না। রিক্রুট করতে পারবো না, হ্যাঁ, কিন্তু ওই যে ইয়েটা, মানে আর করলে তাদেরকে নোটিশ দিয়ে করাপশন। অ্যামেন্ডমেন্ট করে করতে। তবে সেক্ষেত্রে আমি তাদেরকে না জানায় করলাম, তাহলে তখন ইঞ্জিনিয়ার চাইলে কি করতে পারে? ওকে ফায়ার করে দিতে পারে। ওকে, জি জি জি। আচ্ছা গেল এবার। তারপর 6.10-এ আসি। 6.10 দ্য কন্ট্রাক্ট সাবমিট ব্লা ব্লা ব্লা। 6.10-এর কি আগে হেডিংটা পড়েন, রেকর্ডস অফ কন্ট্রাক্টর পার্সোনাল ইকুইপমেন্ট। রেকর্ড অফ কন্ট্রাক্টর পার্সোনাল ইকুইপমেন্ট। আচ্ছা, এইটা কেন লাগে বা এইটার সাথে আমি কোনটাকে রিলেট করতে পারি? সঞ্জয় ভাই কোন আইডিয়া? জি ভাই, ওয়ার্ক এটা প্রোগ্রামের, হয় যে ওয়ার্ক প্রোগ্রামটা, 4.21 কত? ওয়ার্ক প্রোগ্রামের রিসোর্সটার সাথে আর কি ইয়ে করার জন্য, ইয়েস ইয়েস ইয়েস, ফোর অ্যালাইন পয়েন্ট টু করার জন্য। ওয়ান 6.10-এর সাথে স- সঞ্জয় ভাইয়া, এটা কি এখানেও কি ওয়ার্ক প্রোগ্রাম রিলেটেড কিছু আসছে? একটু প্রোগ্রেস রিপোর্ট পাইছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, প্রোগ্রেস রিপোর্ট। আচ্ছা, এখন এই জিনিসগুলো কখন বেশি লাগে? কখন বেশি লাগে? যখন প্রজেক্ট আইডল অবস্থায় থাকে। প্রজেক্ট আইডল অবস্থায় থাকে, কোনো কারণে সাইট অ্যাক্সেস পাওয়া গেল না। মোস্ট কমন ইস্যু ইন বাংলাদেশ, সাইট অ্যাক্সেস পাচ্ছে না। তখন সেক্ষেত্রে আমি আমি 10 দিন কাজ বন্ধ রাখলাম। আমি পাইপ লে করতে পারতেছি না, আমি আমার রুট করতে পারতেছি না, আমি আমার রেল ট্র্যাক করতে পারতেছি না। ওকে, তাহলে কন্ট্রাক্টরের কি উচিত? প্রথম থেকে এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকা। এবারে যে কোনো একজন ইন্ডিয়ান কন্ট্রাক্ট ম্যানেজার, হ্যাঁ, চাইনিজ কন্ট্রাক্ট ম্যানেজার মানে জেনারেল কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টরে বলছে কোভিডের সময়, আরে তোমার তো তুমি মান্থলি রিপোর্ট এত মোটা সোটা করার দরকার নেই, তুমি দিয়ে দাও, সমস্যা নেই, তোমার এইসব হিসাব নিকাশ দেওয়া লাগবে না। ঠিক আছে। পরবর্তীতে যখন কোভিড শেষ হওয়ার পরে সে যখন দিছে যে আমার আইডেল ছিল, আমি মানি চাইছি, তখন ইন্ডিয়ান কন্ট্রাক্ট ম্যানেজার ধরছে, তো এটার এভিডেন্স দাও। দিতে পারেনি। এটা কোনো হাইপোথেটিক্যাল ঘটনা বলতেছে না, ইট ইস রিয়েল লাইফ ঘটনা। জি। রিয়েল লাইফে ঘটনা ঘটছে। মানে ওই চাইনিজ কন্ট্রাক্টর ম্যানেজার নাম ছিল মিস্টার সুন।
না মিস্টার সুন মানে জাস্ট থান্ডার্ড হয়ে গেছে। ও তো বিলিভ করছে আসলেই তো। এখন যদি কাজ হচ্ছে না, তাহলে আমার হ্যাঁ উইকলি রিপোর্ট মান্থলি রিপোর্ট দেওয়ার দরকার নাই। উইকলি রিপোর্ট মান্থলি রিপোর্ট যদি না দেন, তাহলে সেখানে আপনার কিভাবে এই রেকর্ডটা থাকলো? ওকে, তো জি সেই ক্ষেত্রে আমার এই ক্লজের সাথে রিলেভেন্ট ক্লজ হচ্ছে 6.10 এর সাথে রিলেভেন্ট ক্লজ হচ্ছে 4.21, এবং এর সাথে একটা কাছাকাছি ক্লজ অনেক সময় লাগে, সেটা হচ্ছে 14.3। ওকে, ইন্টারিম পেমেন্টের জন্য। ইন্টারিম পেমেন্টের সময় অনেক সময় বলতে হয় যে ঠিক আছে আমার একটা আইডিয়াল অবস্থা আছে বা এরকম এই ধরনের ঘটনা আছে, আমি আহ, অনেক সময় দেখা গেছে আমি অ্যাডভান্স পেমেন্ট চাই নিলাম, যে আমার ক্যাশ ফ্লোতে সমস্যা হচ্ছে, আমি যেহেতু বিল উঠাতে পারতেছি না বা এই ধরনের। তো সেই ক্ষেত্রে এই 14.13 14.3 আমার অনেক সময় এটা প্রয়োজন হয়। ওকে, আর কথা বাড়াবো না, অলমোস্ট শেষের দিকে আমরা 6.11টা দেখেন। 6.11 কি বলতেছে? ডিসঅর্ডারলি কন্টাক্ট, এটা মোটামুটি আমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে। কেউ কি একটু বলতে পারেন আমি যা বলছি এতক্ষণ পর্যন্ত এর বাইরে কেউ কোনো কিছু অ্যাড করতে পারেন এই ডিসঅর্ডারলি কন্ডাক্টের ক্ষেত্রে? এটা মানেটা কি? আমি যা বলছি এর বাইরে, এতক্ষণ পর্যন্ত যা বলছি। আচ্ছা, থাক, সময় নষ্ট আমরা করবো না। সেটা হচ্ছে বাড়ির আশপাশে যারা প্রতিবেশী আছে এদেরকে ডিস্টার্ব করা যাবে না। কি বলছে? আমার প্রতিবেশী যারা আছে, প্রজেক্টের আশপাশে যারা আছে, এদেরকে ডিস্টার্ব করা যাবে না। অল রিজনেবল প্রিকশন, এটার আসলে কোনো সংজ্ঞা নাই। মানে এটা আসলে কি, মানে সেটা একটা হইতে পারে যেটা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে এই রিলেটেড যে আমাদের ফিজিবিলিটি রিপোর্ট বা রিপোর্ট আছে সেখান থেকে আমি দেখতে পারি সেই যে এখানে আমার কি ধরনের প্রিকশন নেওয়া যেতে পারে। যেমন অনেক প্রজেক্টেই আছে, সেটা হচ্ছে যে আপনার উইকলি সেফটি মিটিং এ তারা কন্ডোম ডিস্ট্রিবিউট করে। বুঝতে পারছি কথা? তার কারণ কি, এখানে আমার হেলথ অ্যান্ড সেফটির ইস্যুও আছে, এটাও একটা সোশ্যাল অ্যাওয়ারনেস। তো এই রিজনেবল প্রিকশন কি, এটা ডিপেন্ড করে ওই পরিবেশ পরিস্থিতির উপর। ওকে, এটা কেন করব, এবং এই ধরনের যদি প্রয়োজন হয় তাহলে বাউন্ডারি ওয়াল করা, ফেন্সিং করা বা এই ধরনের করা, তার কারণ হচ্ছে পিস অ্যান্ড প্রোটেকশন অফ নেবারহুড। কি বলছি? পিস অ্যান্ড প্রোটেকশন দুইটাই। এশিয়ান প্রোটেকশন। ওকে, এইটার জন্য আমার এখানে নিতে হবে। আচ্ছা, এইটারে যদি আরেকটু সহজ ভাষায় বলি, একটা তো আমি সোশ্যাল ইম্প্যাক্টের জিনিসটা দেখালাম, আরেকটা হচ্ছে যেই কাজগুলা যেই কাজগুলা সিভিল ল ভায়োলেশন হয়, সিভিল ল ভায়োলেশন হয়, এই ধরনের কোন অ্যাক্টিভিটিস। ওকে, যে মানে আরো যদি সহজ ভাষায় বলি, যেসব কাজের জন্য পুলিশ আসা লাগে। ওকে, সেই ক্ষেত্রে আপনারা যদি চান একটু ডিটেলস জানার জন্য 4.14 এর একটু হেল্প নিতে পারেন, এভিডেন্স অফ ইন্টারফারেন্স। ওকে, এই কো রিলেশন করাগুলো জানতে হবে। ওয়ার্কিং আওয়ার আমরা দেখছি, হেলথ অ্যান্ড সেফটি রিক্রুটমেন্ট আমাদের দেখা শেষ, কন্ট্রাক্টর পার্সোনাল কোয়ালিফিকেশন কি হবে, হ্যাঁ কিভাবে কোয়ালিফাইড হবে, স্কিল হবে, সাথে এক্সপিরিয়েন্স হইতে হবে, এটা আমরা দেখলাম। রেকর্ড অফ পার্সোনাল ইকুইপমেন্ট কেন লাগবে সেটা আমরা দেখছি, মান্থলি রেকর্ড। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে মান্থলি রেকর্ডের ক্ষেত্রে মান্থলি রেকর্ড আমাদের দেখা শেষ। রেকর্ড শুনুন একটু।
এমপ্লয়মেন্ট রেকর্ড, এটা আমাদের দেখা শেষ, কত ঘন্টা কাজ হবে, জেন্ডার কি হবে, কনক্লুশন। আচ্ছা, কনক্লুশনে গেল। আমাদের কোর্স ম্যাটেরিয়ালের আমরা রেড বুক দেখবো, পিঙ্ক বুক দেখবো, কেস স্টাডি বেস হবে, 30 কমন কোশ্চেন, এটা ওই যে দিয়ে দিব। আজকে দিয়ে দিলে নেক্সট দিন এটা সলভ করবো আমরা। যেমন আমি দেখেন যে আজকে দিয়ে দিচ্ছি একটা, পাইছেন মোস্ট কমন কোশ্চেন, এটা আমি যেমন গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের, এরকম দিয়ে দেবো। ওইটা আমরা ওইভাবে সলভ করবো, কিছু কম্পারিজন দেখবো, হ্যাঁ অন্য জায়গায় কি আছে। আজকে আমরা চেষ্টা করছি এবং আমরা কয়েকটা ক্ষেত্রে দেখছি 2017-এ দু একটা সাবক্লজ বেশি আছে, সেগুলা দেখবো। তারপর সবচেয়ে বড় কথা, কোর্স যদি কেউ এটা এনরোল করে, আমাদের তো ইন ফিউচারে পরবর্তীতে ওয়েবিনার বা পডকাস্ট যেটা হবে সেটাতে তারা থাকতে পারবে, এক্সপার্ট অপিনিয়ন পাবে। 3C-তে একটা কি বলবো, একটা গ্রুপ খোলা হবে যেটাতে লাইফ টাইম সে একটা সাপোর্ট পাবে, এই তো ব্লা ব্লা ব্লা। আর এটা হচ্ছে আমার ইনফরমেশন। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে যে এমপ্লয়ারে নিয়ে, এমপ্লয়ার পার্ট থেকে যদি রিক্রুটমেন্ট করে যেটা বললেন, তো এমপ্লয়ার পার্টে যদি অবসরপ্রাপ্ত কাউকে কি রিক্রুট করা যাবে? আরেকবার একটু। এমপ্লয়ারের পার্টি যদি অবসরপ্রাপ্ত যদি কেউ হয় তাকে রিক্রুট করা যাবে কন্ট্রাক্টর পার্টে? কনসেন্ট নিয়ে নিতে হবে, consent। আচ্ছা, রিটায়ার্ড এমপ্লয়ার পার্ট থেকে রিটায়ার্ড, তাই না? জি। তাহলে সেক্ষেত্রে যদি আপনার এই ধরনের রিটায়ার্ড পার্সন হয়ে থাকে তাহলে আপনি রিক্রুট করতে পারেন, হ্যাঁ। কিন্তু চেষ্টা করতে হবে যে সে তার লাইফ স্প্যানে এই প্রজেক্টের সাথে কোনোভাবে রিলেট ছিল না, তাহলে ভালো হয়। দেখা গেছে এটা ফিজিবিলিটি করার সময় সে এটার দায়িত্বে ছিল, বা এই ধরনের যদি না হয়ে থাকে তাহলে এটার জন্য আরো ভালো হয়। আর এক্ষেত্রে যদি কোনো ডাউট হয়ে থাকে তাহলে অবশ্যই এমপ্লয়ের কাছ থেকে কনসেন্ট নিয়ে নিতে হবে। আচ্ছা, আর হচ্ছে কনসালটেন্ট থেকে তো নেওয়া যাবে না, তার মানে মানে হচ্ছে না না এনজিও না নেওয়া যাবে না। না। আর আর হচ্ছে মান্থলি রিপোর্টে যে ম্যান আওয়ারটা দিলাম, হ্যাঁ, সরি ইকুইপমেন্টের যেটা ম্যান ইয়ার 6.10। 6.10 যেটা, সিক্স হ্যাঁ পয়েন্ট সিক্স টেন পয়েন্ট বলুন। টেন সেটা তো আমরা ইনিশিয়াল বা বেসলাইন প্ল্যানের সাথে তো একটা প্ল্যান দিলাম, সেটা মানে ইনিশিয়াল যে টেবিল ওয়ার্কে, হ্যাঁ যেটা ফিল্ডে হ্যাঁ এক্সিকিউশন না হইতে পারে বা চেঞ্জ আসতে পারে, হ্যাঁ হ্যাঁ। এটা দেখে ইন ফিউচার আর কি ধরতে পারে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরকে। একবার বলেন। মানে ভাই আমি যে এই, এই যে ম্যান পাওয়ার আর ইকুইপমেন্টের যে ইয়াটা দিলাম আর কি, সাবমিশনটা রিসোর্স হিসাবে ইনিশিয়াল বেসলাইনের সাথে বা হচ্ছে ইনিশিয়াল যে হ্যাঁ, ওয়ার্ক প্রোগ্রামটা ইনিশিয়াল। দিলাম ওটার সাথে, না, তো এটা সেক্ষেত্রে যদি অ্যাজ পার 14.21, হ্যাঁ, ওটা যদি প্রোগ্রেসের কোনো সমস্যা হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত প্রোগ্রেসে কোনো সমস্যা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো কোশ্চেন অ্যারাইজ হবে না। আর যদি মানে প্রোগ্রেসে পিছায় যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওকে বুঝাইতে হবে যে এই এখন যে রিসোর্সটা আমি ফিল্ডে দিচ্ছি এটা হচ্ছে এস বিল্ড, আর ওটা আমার ছিল এস প্ল্যান। আরেকটা বুঝতে হচ্ছে ভাই, পারছেন? এই মান্থলি 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 রিপোর্টে কি তাহলে আমার ম্যানিং মানে ম্যান পাওয়ার যাই ইউজ হচ্ছে কম হোক বেশি হোক সেটা আমার দেখাই দিতে মানে দেখাই দিতে হবে ইন ফিউচারে দেখাই দিলে ক্লেম। দেখাই দিলে আপনি সেফ থাকেন, কারণ কোনো কারণে যদি প্রজেক্ট ইন দ্যাট টাইমে, হ্যাঁ, যেমন আমরা তো আসলে জুলাই মাসের এই ঘটনাটা জানতাম না, জানতাম যে না, এরকম কিছু একটা ঘটবে। তো সেক্ষেত্রে যদি আমার এটা কন্টিনিউয়াসলি এটা আমার রিপোর্টিং এর ভিতর থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার প্রুফ করা অনেক বেশি সহজ যে আমার এই ম্যান অ্যান্ড ইকুইপমেন্ট আমার এটা আইডিয়াল ছিল। তো এই জন্য আমি ক্লেম করতে পারি। ওই দিন এটা নিয়েই আপনি হয়তো বা দেখছেন আমি গ্রুপে ইয়ে করছি, সেটা হচ্ছে যে কেউ যদি এটাকে ফোর্স ম্যাজর হিসেবে বলে, যে আমি নিজেও দেখা গেছে আমার প্রজেক্টের ক্ষেত্রে ফোর্স ম্যাজর বলা লাগছে, সেটা ইট ইস ডিফারেন্ট, বাট কি বলে বলি, এটা যদি এক্সেপশনাল ইভেন্ট, যেটা ফেডিকের 99-এর ভাষায় ফোর্স ম্যাজুর, 2017-এর ভাষায় ইটস এক্সেপশনাল ইভেন্ট। যদি এই ধরনের এক্সেপশনাল ইভেন্ট হয়ে থাকে, গত জুলাই মাসের ঘটনাটা, জুলাই অগাস্ট মাসের ঘটনাটা, তাহলে জি। সেক্ষেত্রে আপনি যেমন শুধুমাত্র এক্সটেনশন পাবেন, টাইম এক্সটেনশন পাবেন, কোনো কস্ট পাবেন না। কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন যে ইট ইজ চেঞ্জেস অফ লেজিসলেশন, কারণ কারফিউ ঘোষণা কোনো স্বাভাবিক ব্যাপার না, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে নেচার মানে ডিসঅর্ডার। তো সেই ক্ষেত্রে যে চেঞ্জেস অফ লেজিসলেশন প্রমাণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সে ইওটিও পাবে, সাথে কস্টও পাবে। কিন্তু এই কস্ট পাওয়ার ক্ষেত্রে তাকে কি করতে হবে, তাকে ওই প্রিভিয়াস এই রেকর্ডগুলো তাকে দেখাইতে হবে, প্রুফ করতে হবে। জি, সেক্ষেত্রে ভাই আমার মানে এই এস 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 বিল্ড ম্যান পাওয়ার ইকুইপমেন্ট এগুলা প্রতি মান্থলি বা উইকলি রিপোর্টে দেখা দেওয়াই বেটার ইয়েস আর কি। ইয়েস 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 ইয়েস। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।
আর তার কারো মানে কোনো ভাইয়া কোশ্চেন? মান্থলি মান্থলি রিপোর্টটা মানে সবকিছু ইনক্লুড করাটাই বেটার। ইভেন প্রজেক্ট যদি অবভিয়াসলি আইডলও অবভিয়াসলি থাকে সেক্ষেত্রে, প্রজেক্ট যদি আইডলও অবভিয়াসলি থাকে সেক্ষেত্রে। না না, আচ্ছা ভাইয়া সেক্ষেত্রে যদি যেটা ধরেন হতে পারে, শুধু আইডিয়াল কেন হতে পারে, আপনার স্ট্যান্ড বাই থাকতে পারে। একটা হচ্ছে রানিং, একটা হচ্ছে স্ট্যান্ড বাই, একটা হচ্ছে আইডিয়াল, আর একটা হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউনে যেটা ওয়্যার হাউসে আছে, এটা আপনি হয়তো বা একদিন পরে ঠিক করবেন, 2 দিন পরে ঠিক করবেন, এটাও তো আপনার ইটস এ পার্ট অফ প্রজেক্ট। এই এক্স্যাক্টলি। এসকেভেটরটাকে এই প্রজেক্টের জন্য আনা হয়েছে না, হোয়াট এভার ইটস ব্রেকডাউন হতে পারে, বাট এটা তো এসকেভেটর আনা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে, যদি লিনিয়ার প্রজেক্ট হয়ে থাকে, লিনিয়ার প্রজেক্ট, ট্রান্সমিশন লাইন, পাইপ লাইন, তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড, তবে সেই ক্ষেত্রে চেইনএসটা উল্লেখ করা আরো বেটার। চেইনএস কোন চেইনএস এটা এখন আছে। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আর কেউ? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে ধন্যবাদ। 10টা 4 বেজে গেছে, 10টার মধ্যে শেষ করবো বলছিলাম, বাট আনফরচুনেটলি পারলাম ভাইয়া না। আমাদের আমাদের পরবর্তী সেশন কবে কয়টায় হবে আবার? এইগুলো তাহমিদ ভাই ইয়ে করবে আর কি। ওকে ওকে। এটা তামিদ ট্রেনিং ভাইয়ের ডাকনাম সেশনটা। কিন্তু সোহেল ভাই মনে হয়। তাহমিদ ভাই আসেন লাইনে। তামিদ ভাই কই? হ্যাঁ, লাইনে আছি। সোহেল ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি আমার ডাক নামে মানে আমি চিনতে পারি নাই। আপনি মেড ইন নওগাঁ কুয়েট 04, আমি আপনাকে চিনি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ওকে, কথা হবে। তামিদ ভাই, হ্যাঁ, তামিদ ঠিক ভাই আছে। তাহলে শুনেন, তামিদ ভাই, আপনি কি লাইনে আছেন? হুম, হ্যাঁ আমি লাইনে আছি। আচ্ছা তাহলে কাইন্ডলি আমরা মাফ করবেন, আমি লিভ নিই। আপনি অন্তত 5টা মিনিট থাকেন, তাদেরকে কিভাবে কি করতে হবে, আমি নিজেও তো আসলে এই ব্যাপারগুলো ক্লিয়ার না। আপনি যদি একটু ইনস্ট্রাক্ট করেন সবার জন্য গ্রসলি। কারণ হচ্ছে এটা তো যতটুকু আমি দেখতেছি আপনি রেকর্ডিং করছেন, আপনি যদি রেকর্ডিং সেশনে যদি আমরা শেয়ার করি, তাহলে মোটামুটি যারা রেকর্ডিং শুনবে তারাও একটা গাইডলাইন পাবে। ঠিক আছে ভাই, আমাকে যদি পারমিশন দেন, লিভ নিতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা লিভ নিব। লিভ 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 কোথায়? একটু ভাই, লিভ। ওকে ভাই, আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, আমরা তো আসলে টাইমের ব্যাপারে হচ্ছে আমরা সাধারণত সপ্তাহে 2 দিন কন্টাক্ট করে থাকি। তো এটা 2 দিন, সপ্তাহে 2 দিন ক্লাস হয়। তো এই ডেটা আসলে ঠিক করা হয় হচ্ছে সবার সাথে আলোচনা করে। সবার সাথে আলোচনা করে একটা মানে 2টা ডেট ঠিক করা হয়। বিকজ আর তাছাড়া মেন্টরেরও কিছু বাধ্যবাধকতা থাকে ডে হিসেবে, সেই হিসেবে ডেটা ফিক্সড করা হয়। আর আর যেটা হচ্ছে যে এখন আমরা কোর্সটা কবে শুরু হবে এটা আমরা খুব শীঘ্রই শুরু করব, বাট আপনাদের রেজিস্ট্রেশনটা হয়তো কালকে থেকে শুরু হয়ে যাবে। আর এখন রেজিস্ট্রেশনটা আপনারা যদি, যেহেতু প্রথম রেজিস্ট্রেশনটা আসলে আমাদের মিনিমাম 6 জন স্টুডেন্ট না হলে আমরা শুরু করতে চাই না। তো ওই 6 জন স্টুডেন্ট হওয়া পর্যন্ত আপনারা হয়তো একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। এরপরে যখন ক্লাস শুরু হবে তখন আমাদের 50% ক্লিয়ার থাকা লাগে আর কি। এরপরে যখন কোর্সের 50% কমপ্লিট হয়ে যাবে তখন বাকি 50% আমরা আবার আপনাদেরকে বলা হয় আর কি। আর কোনো কোনো কোশ্চিন কেউ করতে চাচ্ছেন কিনা? হ্যালো, এই ব্যাপারে আর কোনো কোশ্চিন আছে কিনা কারো? মানে হচ্ছে কোর্সের নর্মাল নর্মাল কোর্সের ব্যাপারে কোনো কোশ্চিন আছে কিনা আর কারো এই সম্পর্কে?
আচ্ছা, তাহলে তো মোটামুটি এই হচ্ছে কোর্সের আউটলাইন। আর আপনাদেরকে আমি হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে কোর্সের আউটলাইনটা শেয়ার করেছি। আর মোটামুটি তো হাসিব সাহেব হচ্ছে ওভারঅল কোর্সের ব্যাপারে আলোচনা করলেন 1 ঘন্টা ধরে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যদি কারো কোশ্চিন না থাকে তাহলে আমরা এখানেই হচ্ছে আমাদের ওয়েবিনারটা শেষ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা শীঘ্রই রেজিস্ট্রেশন করবেন। এরপরে আমরা কোর্সটি শুরু করে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।